আপনি কি জানেন এখন আমরা আর ওষুধ আমাদের নিজের ইচ্ছায় খাইনি, আমাদেরকে ওষুধ জোর করে খাওয়ানো হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমরা নিজ ইচ্ছায় খাইনি, আমাদেরকে ওষুধ জোর করে খাওয়ানো হয় এবং আমাদেরকে টোপ হিসেবে বা কাস্টমার হিসেবে ব্যবহার করা হয়। তো এইটা জানার জন্য যেতে হবে আজ থেকে 100 বছর আগে। 1800 সালে জন ডি ক্লেম্বার নামের একজন ব্যক্তি, যিনি ছিলেন আমেরিকার সবথেকে বড় তেল ব্যবসায়ী। তো সরকার তার তেলে যখন ব্যান্ড লাগিয়ে দেয় তখন সে ভাবে যে এই তেল দিয়ে কিছু একটা করতে হবে। তখন তার মাথায় বুদ্ধি আসে যে এই তেল থেকেও ওষুধ তৈরি হবে। কিন্তু তার মাথায় আরেকটা বুদ্ধিও আসে যে এখন বর্তমানে মানুষ হোমিওপ্যাথি ওষুধে বেশি বিশ্বস্ত, বা এই ওষুধ এখন প্রথাগতভাবে চলছে। সেই কালে ডাক্তাররা গাছগাছলা দিয়ে বা জড়িগুটি দিয়ে ওষুধ বানিয়ে তাদেরকে দিত। তখন সে ভাবলো আমাকে এইটা চেঞ্জ করতে হবে এবং আমার এই যে কেমিক্যাল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, এই কেমিক্যাল থেকে আমাকে বানাতে হবে ঔষধ, আর সেই ঔষধ মানুষকে বেচতে হবে। তো সেই কারণে সে ঔষধ বানায় এবং বড় বড় যে কলেজ বা ইউনিভার্সিটি আছে সেইখানের পুরো রাতারাতি সিলেবাস চেঞ্জ করে দেয় এবং বলে যে জড়িগুটি বা গাছগাছালি দিয়ে যে ওষুধ, মানে আমরা যেটাকে হোমিওপ্যাথি বলি, বলে যে হোমিওপ্যাথি শরীরের জন্য ক্ষতিকর, এটাকে পরিবর্তন করে দিতে হবে, এইগুলো খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই ঘোষণা সে দিয়ে দেয় বড় বড় নিউজ চ্যানেলকে টাকা দিয়ে কিনে নিয়ে, এবং স্কুল কলেজের সিলেবাস চেঞ্জ করে দেয়। সেইখানে হোমিওপ্যাথি আর পড়ানো হয় না বা শেখানো হয় না, সেইখানে শুধু এই কেমিক্যাল ইন্ডাস্ট্রি শেখানো হয় বা পড়ানো হয়। এইগুলো সে করেছে টাকার পাওয়ারে, তার কারণ সে ছিল অনেক বড় একজন তেল ব্যবসায়ী। তো এরকম করতে করতে তখন সে ওষুধগুলো বিক্রি করলো এবং দেখে যে এই ওষুধগুলো খেলে মানুষের হয় ঠিকঠাকভাবে, বলতে কাজ হয়, কিন্তু অতটা কাজ হয় না যতটা কাজ হোমিওপ্যাথিতে হতো। তখন সে ভাবলো আমাকে আগে মানুষের খাদ্য অভ্যাস চেঞ্জ করে দিতে হবে এবং সেই খাদ্য অভ্যাসে, যেই খাদ্য অভ্যাস করার পরে এই ওষুধ খেলে মানুষের রোগ কখনোই ভালো হবে না। এখন বর্তমানে মানুষ যেইগুলো খায়, দেশি ঘি খায় বা ডাল জাতীয় খাবার, এই সমস্ত খাবারগুলো খায়। তো এই খাবারগুলোকে আমাকে পরিবর্তন করতে হবে এবং এমন কোনো খাবার মানুষের খাদ্যাভ্যাসে দিতে হবে যাতে সেই খাবারগুলো খাওয়ার পর আমার এই কেমিক্যালযুক্ত ওষুধ বা অ্যালোপ্যাথি ওষুধ খেলে একটা মানুষ কখনোই সুস্থ হবে না। এবং সেখানে যারা ওষুধ তৈরি করতো, যেই বড় বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ার ছিল, তাদেরকে সে তখন বলল যে তোমরা এমন একটা ওষুধ তৈরি করো যেই ওষুধে রোগ নির্মূল হবে না বা নিরাময় হবে না বা ভালো হবে না, শুধু সেটা কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে থাকবে, ওষুধ খাওয়া বন্ধ করলেই আবার বাড়বে। সেই রকম ওষুধ সে ডাক্তারকে দিয়ে বানিয়ে নেয় এবং সে পরবর্তী সময়ে ফার্মা ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে, যাতে করে ফার্মা ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে এবং সেখানে খাবারের মধ্যে মডিফাই করে, যাতে করে মানুষ সেই খাবারগুলো খেয়ে আরও অসুস্থ হয় আর তার ওষুধ কেনে, আর সে আস্তে আস্তে কোটিপতি হয়। তো ফার্মা ইন্ডাস্ট্রিতে যখন সে যায়, সে তখন প্রথমেই আগে ইন্ডিয়াতে আসে এবং ইন্ডিয়াতে এসে যে বড় বড় কোম্পানিগুলো আছে বা বড় বড় সেলিব্রিটি লোকগুলো আছে তাদেরকে দিয়ে অ্যাডভার্টাইজ শ্যুট করে এবং সেই অ্যাডভার্টাইজমেন্টে বলে যে নতুন একটা খাবার চলে এসছে আমাদের জন্য, দেশি ঘি শরীরের জন্য ক্ষতিকর, এটা বলিয়ে নেয় বড় বড় ডাক্তারকে দিয়ে বা বড় বড় কোম্পানিকে দিয়ে নিয়ে, যার কারণে মানুষের বিশ্বাস হয়ে যায় যে না, ঘি আমাদের জন্য ক্ষতিকর। এবং বলল যে নতুন একটা তেল এসছে বাজারে, যেই তেলটা অনেক সস্তায় পাওয়া যায় এবং খেলে আপনার শরীর সুস্থ হবে বা আপনার বডি হবে। আমরা সকলেই জানি যে সেকেলে মানুষ চিকন ছিল বা তাদের বডি অনেক স্ট্রং ছিল, কিন্তু আপনারা সকলেই জানেন যে মানুষের যেটা থাকে না সেটাই মানুষ চায়। তো তারাও চেয়েছিল যে তাদের একটু বডিটা মোটা হোক। তো সেই কারণে বাজারে চলে আসে ডালডা বা বনস্পতি তেল। তো মানুষ সেইগুলো খেয়ে আস্তে আস্তে শরীর অসুস্থ হতে পারে এবং সেই অসুস্থতার পরে ওষুধ খেতে থাকে এবং ওষুধ যখন একবার খায় তখন তার ড্রাগসের মতো এডিকশন হয়ে যায়। সেই ওষুধ না খেলে সে আর সুস্থ থাকতে পারে না। তার মানে আপনি যদি ডাক্তারের কাছে যান একবার, তাহলে সেখান থেকে ওষুধ যতই আপনি খেতে থাকবেন ততই আপনার নেশা বাড়তেই থাকবে, আপনি কখনোই সুস্থ হবেন না। সেই কারণেই এই সমস্ত ওষুধ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে।
প্লাস আরও একটা জিনিস তোমরা দেখো ভারতবর্ষে কি হচ্ছে, 2 দিন পর পর ধরা পড়ছে নকল ওষুধের কারখানা। এমনিই ওষুধ খেলে মানুষের ক্ষতি, মানুষ কখনোই সুস্থ হবে না। ওষুধ খেলে মানুষ অসুস্থতার দিকে আস্তে আস্তে বাড়ছে, বা সারা জীবন ওষুধ খেতেই হবে। তার উপরে যদি ওষুধটা খাওয়া যায় নকল, চক পাউডার ও মাটি দিয়ে যদি ওষুধটা বানানো থাকে, তাহলে কি হবে? সেই কারণেই বলি যে এই ওষুধ থেকে দূরে চলে আসো, এবং যদি তোমার কোনো অসুবিধা হয়, শরীর অসুস্থ হয়, ডাক্তারের কাছে যান। তাহলে ডাক্তারকে বলেন যে আমার শরীরে কোন কোন ভিটামিন বা প্রোটিনের অভাব আছে, যেই কারণে আমাকে এই ওষুধগুলো লিখে দেওয়া হয়েছে। আসলে ডাক্তার বা যে আপনাকে ওষুধগুলো দেয়, সে কিন্তু আসলে ভিটামিন বা প্রোটিনই দেয়। আপনার যদি একটা ভিটামিন বা প্রোটিনের অভাব থাকে, শরীরে ঘাটতি আছে, তাহলে সেই ভিটামিন বা প্রোটিনটা আপনি যদি ফল বা ডাল জাতীয় কোনো খাবার খেয়ে করতে চান, তাহলে ধরেন যে আপনি 100 টাকার যদি কোনো খাবার কিনে খান, সেখান থেকে 2 ক্যালোরি শক্তি পাবেন বা 2 ক্যালোরি ভিটামিন পাবেন। তাহলে এই 2 ক্যালোরি ভিটামিন আপনাকে যদি 20 টাকায় দেওয়া হয়, তাহলে আপনি কেন 100 টাকার খাবার কিনে এই 2 ক্যালোরি কনজিউম করবেন বা গ্রহণ করবেন? আসলে গরিবদের জন্যই এই ওষুধ কোম্পানিগুলো আছে। তারা বলে যে আমরা 20 টাকায় এত ক্যালোরি দিচ্ছি, তাহলে আপনি কেন 100 টাকায় করবেন? সেই কারণে আপনাকে ওই ওষুধগুলো দেওয়া হয়। আর ওই ওষুধগুলোর মধ্যে আরও অন্য অন্য কেমিক্যাল দেওয়া থাকে, যেইগুলো খেলে আপনার সারা জীবনের মতো ক্ষতি, সারা জীবন ওষুধ খেয়েই যেতে হবে এবং আপনি হয়ে যাবেন তাদের কাস্টমার। সেই কারণেই ডাক্তারের কাছে গেলে ডাক্তারকে একটাই কথা বলুন যে আমার শরীরে কিসের অভাব আছে, আর এই অভাবটা বা এই ঘাটতিটা পূরণ করার জন্য আমাকে কি কি ফল, শাক সবজি বা কোন কোন খাবারগুলো খাওয়া যায়, সেই খাবারগুলো আপনি কিনুন এবং খান। যদি একদিনে না হয়, হয়তো 1 মাসে হবে, কিন্তু আপনি অবশ্যই সুস্থ হয়ে উঠবেন। হ্যাঁ, এটাই ঠিক। আর আপনি যেই খাবারগুলো কিনে খাবেন, যে এই খাবারগুলো কিনে খেলে আপনি সুস্থ থাকবেন বা আপনার শরীরে ভিটামিনের যে অভাব আছে বা ঘাটতি আছে সেইগুলো পূরণ হবে, তো সেই খাবারটাকে অবশ্যই যাচাই করে খাবেন যে সেই খাবারটাতে আবার অন্য কোনো কেমিক্যাল বা ফরমালিন দিয়ে সেই খাবারটাকে বিক্রি করা হচ্ছে কিনা, বা সেই খাবারটা উৎপাদন যেখানে করা হয়েছে সেইখানে কোনো রকমের কোনো কেমিক্যাল ইউজ করা হয়েছে কিনা। আর বাজারের প্যাকেটজাত খাবার একদমই খাওয়া চলবে না, কারণ এই প্যাকেটজাত খাবারগুলো, একটা খাবার প্যাকেটে থাকে কতদিন? একটা যদি খাবার কেনেন, আপনি দেখবেন যে আজকে তৈরি হলে সেই খাবারটা 3 মাস ডেট থাকে। বাস্তবে কি কোনো ওই খাবারটা যদি বাইরে রেখে দেওয়া হতো, তাহলে ওই খাবারটা 3 মাস থাকতো? থাকতো না, ওই খাবারটা নষ্ট হয়ে যেত। সেই কারণে ওই খাবারটা যাতে নষ্ট না হয়, তার কারণে ওর মধ্যেও অনেক রকমের কেমিক্যাল বা গ্যাস ইউজ করা হয়, যেগুলো খেলে আপনার আমার সকলের ক্ষতি। তাই আপনাদের কাছে, সকলের কাছে রিকোয়েস্ট, আপনারা কেউ বাজারের প্যাকেটজাত খাবার খাবে না বা ওষুধ খাবে না। চেষ্টা করবে ফল বা যে সমস্ত খাবারগুলো আছে, যে ভিটামিনের ঘাটতিগুলো আপনার শরীরে আছে, সেইগুলো কোথা থেকে পাওয়া যায় সেই জিনিসগুলো কিনে খাবেন, এবং সেই জিনিসগুলো কিনে খাওয়ার আগে অবশ্যই যাচাই করে খাবেন। সব থেকে ভালো হয় আপনি যদি সেই জিনিসগুলো উৎপাদন করে খান। আপনি নিজের খাবার নিজে উৎপাদন করুন, নিজে বানান, নিজে খান। কৃষিকাজে আসুন, নিজে কৃষিকাজ করুন, নিজের খাবার নিজে উৎপাদন করুন, খান। মাছ মাংস খাবেন, আপনি মাছ মাংস বাড়িতে চাষ করুন, মুরগি চাষ করুন, বাড়িতে ছোট পুকুর করুন, সেখানে মাছ চাষ করে খান। কিন্তু বাজারের মাছ বা মুরগি কোনো দিনই খাবেন না। বাজারের মুরগি কি হয়, একটা মুরগির বড় হতে 4 মাস সময় লাগে বা 120 দিন, কিন্তু একটা পোলট্রি মুরগিকে 30 দিনের মধ্যে 4 কিলো ওয়েট করিয়ে ফেলছে। তাকে অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার খাওয়াচ্ছে এবং তাকে ঠান্ডা জায়গায় রাখছে, তাকে ঘুরতে ফিরতে দিচ্ছে না। তাকে যদি বড় জায়গায় রাখে, সে যদি ঘুরে ফিরে বেড়ায় বা চলে ফিরে বেড়ায়, তাহলে তার বডি ওয়েট কম হবে। সেই কারণে একটা মুরগিকে ছোট একটা জায়গার মধ্যে রাখে এবং তাকে ইনজেকশন দেওয়া হয় এবং বেশি হাই প্রোটিন জাতীয় খাবার খাওয়ানো হয় বা হাই ফ্যাট জাতীয় খাবার খাওয়ানো হয়। যেই মুরগিগুলো আমরা যদি খাই, তাহলে সেখান থেকে আমাদেরও অনেক বড় বড় রোগ আসে বা ক্ষতি হয়। একটা মুরগি বাড়তে যেমন 120 দিন লাগে, ঠিক তেমনভাবেই একটা মুরগি যদি 20 দিনে বেড়ে যায়, তাহলে দেখবে যে সে তার নিজের বডির যে ওয়েট, সেই ওয়েটটা সহ্য করার মতো ক্ষমতা সেই মুরগির পায়ে থাকে না। সেই কারণে যদি কোনো দিন কোনো পোলট্রি ফার্মে যান, তাহলে দেখবেন যে 1000 মুরগি থাকলে 200-300 মুরগির পা ভাঙা।
তাদের বডি তাদের নিজের শরীরের যে ওয়েট আছে সেটাকে ধরে রাখার ক্ষমতাও হয় না, কিন্তু তারা এত পরিমাণে মোটা হয়ে যায়। তাদেরকে অতিরিক্ত খাবার এবং ইনজেকশন দিয়ে বড় করা হয়। তাই এই সমস্ত খাবার থেকে দূরে থাকো। মাছ মাংস যাই খাবার মনে হয় না কেন, আপনারা অবশ্যই নিজের খাবার নিজে উৎপাদন করে খান। না, টাকা পয়সায় কিছুই নেই যে আপনি ব্যবসা করবেন, অসাধুভাবে পোলট্রি মুরগি চাষ করবেন, মাছ চাষ করবেন, বা আপনি কৃষিকাজ করবেন, সেখানে অন্য অন্য ফরমালিন বা বিষাক্ত কোনো কীটনাশক স্প্রে করে আপনি অনেক উৎপাদন করবেন এবং বৃদ্ধি করে সেখান থেকে অনেক টাকা কামাবেন। কি হবে টাকা? একদিন যদি মরে যান কি হবে টাকা? টাকা পড়ে থাকবে এই দুনিয়ায়। আপনি যখন যাবেন, চিতায় উঠবেন, তখন আপনার সঙ্গে টাকা দেওয়া হবে না, বা আপনি যখন কবরে যাবে তখন আপনার সঙ্গে টাকা দেওয়া হবে না। আর আপনাকে এরকম কথাও বলে যাওয়া হয়নি যে আপনার পরে আপনার ছেলে আসবে, আপনার নাতিপুতি আসবে, বা তার ছেলে আসবে, তারা কি খাবে সেই দায়িত্ব আপনার উপর দেওয়া হয়নি। যে আপনি এখানে অনেক মানুষকে ঠকাবেন, অনেক মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন, তারপরে সেই টাকাগুলো এক জায়গায় একত্র করে রাখবেন এবং আপনি মরে যাবেন, আর তারা এসে সেই জিনিসগুলো ভোগ করবে। না, আপনি নিজের খাবার নিজে উৎপাদন করুন। যত বেশি উৎপাদন করতে পারবেন, আপনার যদি অর্থ বেশি হয়ে যায়, আপনি গরিবদের দিন, ফ্রিতে দিন, আপনার প্রতিবেশীকে দিন, আত্মীয় স্বজনকে দিন। তারপরেও যদি আপনার কাছে পয়সা থাকে, আপনি তাহলে এই পৃথিবীতে পাঠিয়েছে সৃষ্টিকর্তা, এই পৃথিবীটাকে ঘুরে ফিরে দেখুন, কিন্তু কখনোই মানুষের ক্ষতি করে নিজে অর্থ জমিয়ে রাখবেন না, যেই অর্থগুলো আপনার কাজে আসবে না। সব সময় মানুষের সঙ্গে ভালোভাবে চলুন, ভালো হয়ে থাকুন। আর একটা কি, নিজের খাবার নিজে উৎপাদন করুন। এই চাকরির মধ্যে কিছুই নেই, চাকরির মধ্যে আছে শুধু নিজের স্বাধীনতা বিক্রি। আপনি যদি 30,000 বা 35,000 টাকার চাকরি করেন, বা কোথাও জব করেন কোনো কোম্পানিতে, তার মানে আপনি আপনার স্বাধীনতা বিক্রি করে দিচ্ছেন। কখনোই আপনার স্বাধীনতা বিক্রি করবেন না। যদি আপনার ক্ষমতা থাকে, যদি গ্রামে আসার ক্ষমতা থাকে, গ্রামে আসুন, কিছু জমি কিনুন এবং সেইখানে নিজে থাকুন, কৃষিকাজ করে নিজের খাবার নিজে উৎপাদন করুন, খান, দেখবেন অনেক শান্তি পাবেন জীবনে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনেক কিছুই বলার আছে, তবে হয়তো শোনার মতো তোমাদের হয়তো সময় নেই, সেই কারণে ভিডিওটা এখানে ক্লোজ করলাম। আবার অন্য দিন যদি আসি অবশ্যই বলবো।